আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন এসছে আনোয়ার আজিম আনারের মৃত্যুর পর যে তিনি কি একটা স্বচ্ছ রাজনীতিক ছিলেন? আওয়ামী লীগের এমন পর্যায়ের নেতা ছিলেন যাকে বারবার এমপি পদে নমিনেশন দিতে হবে? অথবা প্রশ্ন করা যায় যে এই ধরনের মানুষ কিভাবে আওয়ামী লীগে নেতা হন, এমপি হন? এমপি একটা নিঃসন্দেহে আহ, দেশের একজন নীতি নির্ধারক, সংসদে যিনি কথা বলবেন, আইন প্রণয়ন করবেন, এরকম গুরুত্বপূর্ণ পজিশনে আনোয়ার আজিম কেন? কেননা তার যে অতীতের ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড বলে দেয় যে এটা কোনোভাবেই পরিচ্ছন্ন না। সম্ভবত এখন এমনই অবস্থা যে আওয়ামী লীগের যারা এইসব পদে আসেন তাদের অনেকেই হয়তো এমন সব অপরাধের সাথে জড়িত যাদেরকে আসলে এখন দল একেবারে অপরিহার্য মনে করে। তারা এমন বৃত্ত তৈরি করে ফেলেছে বিভিন্ন এলাকায়, বলা হয় যে এক একটা এমপি এক একটা এলাকার মাফিয়ার মতন একটি অবস্থান তৈরি করে ফেলেছে। তাদেরকে উপেক্ষা করা যায় না, অস্বীকার করা যায় না। তারাই এখন আওয়ামী লীগের প্রাণ ভোমরা। দর্শক, একটি রিপোর্ট যে আনোয়ার আজিম অনেক অভিযোগ, তবু বারবার এমপি। এখানে বলা হচ্ছে আনোয়ার আজিমকে ধরিয়ে দিতে 2007 সালে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে দেশের আদালতেও তখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপরও তিনি পলাতক থাকায় 2008 সালে চুয়াডাঙ্গার একটি বিশেষ ট্রাইব্যুনাল সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ার আজিম গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেন তাতে তিনি নিজের বিরুদ্ধে 21টি মামলা থাকার কথা স্বীকার করেন। তবে আওয়ামী লীগ সরকারের সময় মামলাগুলোর কোনোটিতে খালাস, কোনোটিতে অব্যাহতি পান তিনি, সেই বিষয়টিও হলফনামায় তুলে ধরেন। এখন ভারতের কলকাতায় তার খুন হওয়ার ঘটনার প্রেক্ষাপটে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে এর পেছনে সীমান্তে চোরাচালান সংক্রান্ত বিরোধের বিষয় থাকতে পারে। মোটামুটি অনেকখানি নিশ্চিত। আনোয়ার আজিমের বিরুদ্ধে এমন নানা অভিযোগের মধ্যে তিনি কিভাবে 3 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন, তাকে দেশের অন্যতম একটি প্রধান দল আওয়ামী লীগই বা কিভাবে মনোনয়ন দিয়ে আসছে, এখন সেসব প্রশ্ন সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন রাজনৈতিক দলের দুর্বলতার কারণেই নানা ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠার পরেও একজন ব্যক্তি এমপি হবার সুযোগ পান। তার অর্থ আছে, ক্ষমতা আছে, আর সেই অর্থ ক্ষমতা ছাড়া আসলে আওয়ামী লীগ এখন অচল। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন জানান, দলের দুর্বলতা আছে বলেই 21টি মামলা থাকার পরও আনোয়ার আজিমকে বারবার মনোনয়ন দিতে হয়েছে। আনোয়ার আজিমের আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়েও নানা আলোচনা ছিল। 1988 সালে তৎকালীন বিএনপি নেতা আব্দুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসেন আনোয়ারুল আজিম। সেই আব্দুল মান্নান যখন 1995 সালে আওয়ামী লীগে যোগ দেন, তখন তার সঙ্গে আনোয়ার আজিমও আওয়ামী লীগে আসেন। তবে আনোয়ার আজিমকে ঘিরে যেসব প্রশ্ন উঠেছে সেগুলো আমলে নিতে চান না আওয়ামী লীগের নেতৃত্ব। দলটির সূত্রগুলো বলছে আনোয়ার আজিম রাজনীতির নানা সিঁড়ি পার হয়ে এমপি হয়েছেন। ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, খুলনার কিছু অংশ একসময় সন্ত্রাসের জনপদ ছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেটা অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ব্যাপারে সরকারকে সহযোগিতা করেছিলেন আনোয়ারুল আজিম। এটাও তাকে সংসদের টিকিট পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে সাহায্য করেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী হুন্ডি ব্যবসা, সোনা চোরাচালান সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি ছিল 2008 সাল পর্যন্ত। এ পর্যন্ত তিনি 2008 সালে দলীয় মনোনয়ন পাননি বলে আওয়ামী লীগ নেতারা বলেছেন। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ইন্টারপোল থেকে তার নাম বাদ দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ফৌজদারি মামলার পরও কাউকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দল বিভিন্ন যুক্তি দিয়ে থাকেন। সেই যুক্তি কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্নও তোলা যেতে পারে। সাবেক নির্বাচন কমিশনার বলছেন যে নির্বাচনী আইনেই অনেক ধোঁয়াশা রয়েছে, সে কারণে বিভিন্ন অভিযোগ থাকার পরও আনোয়ার আজিমের মতো কেউ কেউ বারবার এমপি হয়ে আসছেন। দর্শক,
দলের এটি হচ্ছে বিবেচনা। দল তো একজনকে যখন এমপি নমিনেশন দেন তখন নানা কিছু যাচাই বাছাই করেন, তার ব্যাকগ্রাউন্ড নানা সংস্থা দিয়ে বিশ্লেষণ করা হয় যে তার গতি প্রকৃতি কি, তার ভেতরের নানা কাহিনী কি, সে কি এমপি হওয়ার উপযুক্ত কিনা, দল তাকে নির্বাচিত করতে পারে কিনা। ফলে তার অনেক ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। এই ক্ষেত্রে কি চেক করা হয়েছে বা কতখানি অপরিহার্য মনে হয়েছে এটা দলই বলতে পারবে। তবে যেই ঘটনায় তিনি খুন হয়েছেন সেটা কোনোভাবেই রাজনৈতিক কারণ নয়, একেবারেই আর্থিক, ব্যবসায়িক, এবং এটি হচ্ছে গোপন ব্যবসা, সোনা চালান। মোটামুটি এই তথ্যগুলি এখন গোয়েন্দা সূত্র থেকে সামনে আসছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।